আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স 2026 বিশ্বকাপের জন্য এই মুহূর্তে আপনারা যারা ব্রাজিল টিমে বেস্ট ফুটবলার খুঁজতেছেন, কি প্লেয়ার খুঁজতেছেন, অর্থাৎ এমন কিছু ফুটবলার খুঁজতেছেন যারা 2026 বিশ্বকাপে ব্রাজিলকে ভালো পারফরমেন্স দিতে পারবে, জয় এনে দিতে অনেক ভূমিকা রাখবে, এমন টাইপের ফুটবলার যাদেরকে খুঁজতেছেন এদের মাঝে নিঃসন্দেহে একজন হচ্ছে রাফিনা, যিনি কিনা ক্লাব এবং জাতীয় দল দুই জায়গাতে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে। তিনি এমন একজন ফুটবলার যাকে ছাড়া কিন্তু রিসেন্টলি ক্লাব এবং জাতীয় দল দুই জায়গাতেই কিন্তু স্কোয়াড গঠন করা বেশ কঠিন, কারণ তিনি রিসেন্টলি ক্লাব এবং জাতীয় দলের হয়ে যে ধরনের পারফরমেন্স দিতেছে এক কথায় আউটস্ট্যান্ডিং। যেখানে আপনি দেখতে পাবেন গত ম্যাচটাতেও বার্সেলোনার হয়ে খেলতে নেমে ৮৮ মিনিট মাঠে থেকে দুইটা গোল করেছেন, আর ওই তার দুই গোলের উপর ভিত্তি করে বার্সেলোনা শেষ পর্যন্ত ২-০ বলে জয় পেয়েছিলেন। যেখানে আমরা তার কাছ থেকে গতকালকে মাস্টার ক্লাস একটা পারফরমেন্স দেখেছি। তো আজকের এই ভিডিওতে আমরা রাফিনহাকে নিয়ে কথা বলার ট্রাই করব, আমরা দেখার ট্রাই করব গত ম্যাচটাতে তিনি কেমন পারফরমেন্স করেছেন, ইভেন তিনি 2026 বিশ্বকাপে ব্রাজিলের জন্য কেমন কি ইফেক্ট রাখতে পারে, কেমন টাইপের ফুটবলার হইতে পারে, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে। প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন গতকালকে রাফিনা ৮৮ মিনিট মাঠে ছিল, যেখানে আমরা দেখতে পেয়েছি ম্যাচের ৭০ মিনিট এবং ম্যাচের ৮৬ মিনিটে তিনি একটা করে গোল করেছেন, অর্থাৎ গত ম্যাচে জোড়া গোল করেছেন। যেখানে ফার্স্ট গোলটা তো আউটস্ট্যান্ডিং, চোখ দাদানো ছিল। আপনি যদি একটু ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে ডি বক্সের বাইরে থেকে সেন্ট্রাল জোন থেকে যে শুটটা নিছেন, এই শুটটা অপোনেন্টের গোলকিপার ফিরে যেতে পারে নাই। ম্যাচে ৭০ মিনিটে এই গোলটা করেছেন, আর এই ৭০ মিনিটে কিন্তু তিনি বার্সেলোনার হয়ে ডেডলকটা ভেঙেছেন। আর এই ৭০ মিনিটের আগে বাকি কোনো ফুটবলার গুলোই কিন্তু ডেডলকটা ভাঙতে পারে নাই, অর্থাৎ বার্সেলোনাকে লিড এনে দিতে পারে নাই। উল্টো বার্সেলোনার যে সিচুয়েশনটা ছিল, তারা কিন্তু ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফের প্রথম দিকে এসে অনেকগুলো গোলও কনসিড করতে পারতো, যদি এই জায়গায় ওসাসুনার যে ফুটবলাররা রয়েছে তারা যদি ভালো মানের ফিনিশিং দিত, তাহলে অন্তত পক্ষে ২-৩টা গোল হজম করতে বার্সেলোনা। বাট তাদের ভাগ্য ভালো, বার্সেলোনা গোল কনসিড করে নাই। উল্টো রাফিনহার কারণে আমরা দেখতে পাইছি গত ম্যাচটাতে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিলেন, যেখানে এই মুহূর্তে তারা পয়েন্ট টেবিলের ১ নম্বরে আছে ৪৩ পয়েন্টে নিয়ে। এই মুহূর্তে ১৭ ম্যাচ শেষে ৪৩ পয়েন্টে নিয়ে ১ নম্বরে আছে। ২ নম্বরে আছে রিয়াল মাদ্রিদ, যারা এখনো পর্যন্ত বার্সেলোনার থেকে মোটামুটি ৭ পয়েন্টের পিছে আছে। ৩৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের ২ নম্বরে আছে। আজকে রাতে যে রিয়াল মাদ্রিদের ম্যাচটা রয়েছে, তারা যদি জিততে পারে তাহলে ৪ পয়েন্টের পার্থক্য হয়ে যাবে। বাট আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা রাফিনার দিকেই থাকতেছি। দেখুন গত ম্যাচটাতে যদি আপনি রাফিনার একটু গেমটা যদি ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে সে অনেকটা রাইট হাফ স্পেসটা কিন্তু তিনি ইউজ করেছিলেন, যেখানে আপনি দেখতে পারবেন যে রাইট সাইড দিয়ে আপনার ওই লামিনে ইয়ামালের সঙ্গে অনেকটা কানেক্ট হওয়ার ট্রাই করেছে। আপনি যদি তার হিট ম্যাপটাও দেখেন, দেখতে পারবেন যে রাইট হাফ স্পেসে তিনি অধিকাংশ সময় কিন্তু বিচরণ করেছেন, যেখান থেকে কোনো সময় আউটসাইড অফ দ্য বক্স থেকে তিনি শুট করার ট্রাই করেছেন, ইনসাইড অফ দ্য বক্স থেকে শুট করার ট্রাই করেছেন। আপনি যদি তার শুট ম্যাপটা দেখেন তাহলে দেখতে পারবেন যে গত ম্যাচে টোটালি 7টা শুট নিছে, আর ওই 7টা শুটের মধ্যে আপনি দেখতে পারবেন যে আউটসাইড অফ দ্য বক্স থেকে মোটামুটি 4টা, মোটামুটি 5টা শুট ছিল, একটা তো ভাই ওই মিডফিল্ডারও নিচে নিজেদের হাফ থেকে একটা শুট নিছে, যদি এগুলা শুট কাজে আসে নাই। আমরা কিন্তু দেখতে পাইছি আউটসাইড অফ দ্য বক্স থেকে যে শুটগুলো নিছে ওইখান থেকে একটা গোল তিনি পেয়ে গেছেন, এবং ইনসাইড অফ দ্য বক্স থেকে যে শুটগুলো নিছেন ওইখান থেকে একটা গোল পেয়েছেন। আর ওই গোলটা কিন্তু এসেছিল ম্যাচের ৮৬ মিনিটে। তিনি যখন মাঠ থেকে উঠে যাবেন তার ২ মিনিট আগেই কিন্তু তিনি গোলটা করেছেন। আর তিনি যে গোলটা করেছেন ওই গোলটাতে আহামরি কোনো যে কিছু করেছেন বিষয়টা কিন্তু এমন না। অপোনেন্টের প্লেয়ারের কাছ থেকে বলটা এসেছিল, আর তিনি যে পজিশনটাতে ছিলেন ওই পজিশনটাতে জাস্ট একটা ফিনিশিং দিয়েছেন। ফিনিশিংটাও দারুণ ছিল, ফার্স্ট টাচে কিন্তু ফিনিশিংটা দিয়েছেন। তো এইখানে তার যে ব্যাপারটা, আমি এই গোলটার ব্যাপারে তার জন্য যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, তিনি যে স্পেসটা ক্রিয়েট করেছেন ওইটার জন্যই কিন্তু তিনি গোলটা পেয়েছেন। তো এটা ছিল গতকালকে তার গোলের সিনারি। আপনি যদি এই ম্যাচটাতে তার একটু ভিতরের পারফরমেন্সটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন আহামরি যে তেমন কিছু করেছে বিষয়টা কিন্তু এমন না। তিনি তার যে সতীর্থরা রয়েছে তাদেরকে কিন্তু স্পেস ক্রিয়েট করে দিয়েছেন, কখনো অফ দা বল মুভমেন্টে কখনো অন দা বল মুভমেন্টে কিন্তু স্পেস ক্রিয়েট করে দিয়েছে। আপনি এই ম্যাচটাতে দেখতে পারবেন যে টোটালি ৮৮ মিনিট মাঠে ছিল, ৬১ ওভার বলে টাচ করেছিল। ৬১ ওভার বলে টাচ করে তিনি টোটালি সম্ভবত ৪২টা না ৪৩টা ফার্স্ট জেনারেট করেছেন, আর ওইখান থেকে ৮৫% ছিল একুরেন্সি, আর তিনি ফাইনাল থার্ডে সম্ভবত ১০টা ফার্স্ট জেনারেট করেছেন। সো এছাড়া কিন্তু এই ২টা গোল এবং এই পারফরমেন্সটা ছাড়া কিন্তু তার তেমন কিছু করা লাগে নাই। বাট আহামরি তেমন কিছু না করেও ২ গোলের সুবাদে আমরা কিন্তু দেখতে পেয়েছি এই ম্যাচটাতে তিনি
তিনি 9 রেটিং কিন্তু ক্লেম করেছেন। তো আমরা যদি এবারের মৌসুমে যদি তার লা লিগার একটু পারফরম্যান্সটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে এবারের মৌসুমে তিনি অলরেডি 10টা ম্যাচ খেলেছেন, 10টা ম্যাচ থেকে 6টা গোল, 3টা অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ আপনি দেখতে পারবেন যে 10 ম্যাচে সরাসরি 9 গোলে অবদান রয়েছে। এই সিজনে কিন্তু তিনি অনেকগুলা ম্যাচ কিন্তু ইনজুরির কারণে মিস করেছিলেন, যেখানে আমরা দেখতে পাইছি যে গত মাসের নভেম্বরের 22 তারিখে তিনি ইনজুরি থেকে ব্যাক করেছিলেন। ইনজুরি থেকে ব্যাক করে ফার্স্ট যে ম্যাচটা খেলেছিলেন ওই ম্যাচটাতে তিনি মাত্র 9 মিনিট গেম টাইমিং পেয়েছেন। এরপরের ম্যাচটাতে 28 মিনিট গেম টাইমিং পেয়েছেন। ধীরে ধীরে তিনি বার্সেলোনার মেইন যে একাদশটা ছিল সেইখানে এসেছেন। আর মেইন একাদশে আসার পর থেকে এখনো পর্যন্ত মাত্র 5টা ম্যাচ খেলেছেন। 5টা ম্যাচে আপনি দেখতে পারবেন যে তিনি 3টা গোল একটা অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ 5 ম্যাচে সরাসরি 4 গোলে অবদান তার রয়েছে। এবারে লা লিগার রেটিংটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে 7.94 রেটিং তার নামের পাশে কিন্তু আবার রয়েছে। সো আপনি বুঝতেই পারতেছেন কেমন দারুণ পারফরমেন্স তিনি করতেছেন, রিসেন্টলি কি পরিমাণ ফর্মে তিনি আছেন, আপনারা সেই জিনিসটা দেখতে পাইতেছেন। এটা হচ্ছে রাফিনার বার্সেলোনার পারফরমেন্স। এবার আমরা আসি ব্রাজিলের দিকে। দেখুন, আপনি যদি এই মুহূর্তে তার যদি পারফরমেন্সটা দেখেন, গত 2 বছরের পারফরমেন্সটা যদি দেখেন, ব্রাজিলের হয় দারুণ পারফরমেন্স করতেছে। যেখানে আপনি দেখতে পারবেন যে ইনজুরির কারণে গত 2 বছর ধরে 2024 এর শেষ থেকে 2025 পর্যন্ত তেমন একটা ভালো গেম টাইমিং পায় নাই, কিংবা তিনি স্কোয়াডে আসতে পারে নাই ইনজুরির কারণে। তারপরেও 13টা ম্যাচ খেলেছেন, 13টা ম্যাচে তিনি 5টা গোল 2টা অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ 13 ম্যাচে সরাসরি 7 গোল অবদান। আপনি যদি পুরো তার ব্রাজিলের ক্যারিয়ারটা দেখেন তাহলে দেখতে পারবেন যে 36টা ম্যাচ খেলেছেন। 36টা ম্যাচে 2022 বিশ্বকাপের থেকে শুরু করে এখনো পর্যন্ত 36টা ম্যাচ খেলেছেন। 36টা ম্যাচ খেলে তিনি 11টা গোল 7টা অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ 36 ম্যাচে টোটালি 18 গোলে তার অবদান রয়েছে। অর্থাৎ তিনি এমন ভাবে পারফরমেন্স করতেছেন, তার এভারেজটা যদি একটু ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে এক ম্যাচ পর পরে তার গোল অ্যাসিস্ট রয়েছে। এক ম্যাচে বাদ দিয়ে আরেক ম্যাচে, অর্থাৎ এই ম্যাচে গোল করতে পারলো না, সামনের ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করলো, সামনের ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করতে পারলো না, এরপরের ম্যাচে কিন্তু করে দিল। এমন কিন্তু এভারেজ আমরা দেখতে পাইতেছি। সো যে প্লেয়ারটা আপনার ব্রাজিল টিমে, আর আরেকটা বিষয়, আপনি যদি তার পারফরমেন্স গুলা যদি রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়রের দিকে যদি একটু নিয়ে যান, কম্পেয়ার করেন, তাহলে কিন্তু দেখতে পারবেন ওদের চাইতেও কিন্তু বেশ ভালো ছন্দে আছে। কারণ রদ্রিগো কিন্তু এখনো পর্যন্ত 38টা না 37টা ম্যাচ খেলে রাফিনহার সমান গোল করতে পারে নাই। রদ্রিগো সম্ভবত 9টা গোল না 8টা গোল করেছে। আপনি যদি ভিনিসিয়াস জুনিয়রের কথা বলেন, সেম টু সেম 45টা ম্যাচ খেলে 8টা গোল করেছেন। আর অ্যাসিস্টও কিন্তু সম্ভবত 8টা না 9টা করেছেন। সো ওভারঅল চিন্তা করলে আপনি দেখতে পারবেন যে রাফিনা এই মুহূর্তে ব্রাজিলের হয়ে বেশ দারুণ ছন্দে আছে, সেটা ক্লাবের হোক এবং জাতীয় দলের, দুই জায়গাতেই দারুণ ছন্দে আছে। সো এই যে ফুটবলারটা এখন ব্রাজিল টিমে এমন ধরনের ফর্মে আছে, তিনি যখন 2026 বিশ্বকাপে যাবে তখন ওই রাইট সাইড দিয়ে রাইট উইঙ্গার হিসেবে শুরু না করে তিনি রাইট হাফ স্পেসটা ওই রাইট উইঙ্গার হিসেবে তো সম্ভবত এস্তেবাও শুরু করতে চলেছেন। ওই এস্তেবাওয়ের সঙ্গে রাইট হাফ স্পেসটা যখন তিনি ইউজ করবেন, এই দুইটা ফুটবলার যখন রাইট সাইড দিয়ে আক্রমণে যাবে তখন অপোনেন্টের যে পরিস্থিতি হবে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন যে কেমন হবে। দেখুন, এই মুহূর্তে রাফিনা এমন একজন ফুটবলার যিনি কিনা ক্লাব এবং জাতীয় দল দুই জায়গাতে আপনার আউটসাইড অফ দ্য বক্স থেকে গোল করতে বেশ পারদর্শী। আপনি ব্রাজিল টিমে বলুন, আপনি বার্সেলোনাতে বলুন, আউটসাইড অফ দ্য বক্স থেকে শুট করতে কিন্তু বেশ পারদর্শী। এমন টাইপের একজন ফুটবলারে কিন্তু ব্রাজিল টিমে অনেক দিন ধরে কিন্তু মিসিং আমরা দেখতে পাইতেছি। আউটসাইড অফ দ্য বক্স থেকে অ্যাটাকার হিসেবে, আমি মিডফিল্ডারের কথা বলতেছি না, অ্যাটাকার হিসেবে আউটসাইড অফ দ্য বক্স থেকে ব্রাজিল টিম কিংবা ক্লাবের হয়ে গোল করতে পারে এমন ফুটবলার আপনি খুব কম দেখাইতে পারবেন। হ্যাঁ, মাঝে মাঝে আমরা কোনো সময় ওই ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর কাছ থেকে দেখতে পাই, বাট কনসিস্টেন্টলি যে ফুটবলারটা গোল করতে পারে সেই ফুটবলারটা হচ্ছে রাফিনা, যাকে নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলাররা 2026 বিশ্বকাপে দারুণ একটা স্বপ্ন দেখতেছে। দেখুন ভাই, এই মুহূর্তে যদি রাইট উইঙ্গার হিসেবে এস্তেবাও উইলিয়ান এবং রাফিনা, এই সাইড দিয়ে যদি দুইটা ফুটবলারে যদি প্রত্যেকটা ম্যাচে জ্বলে ওঠে, দরকার নাই আপনার ওই লেফট সাইড দিয়ে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোকেও আমার কাছে মনে হয় যে দরকার নেই। এই দুইটা ফুটবলারই প্রায় প্রত্যেকটা ম্যাচ বের করে আনতে পারবে। এই ব্যাপারে আপনাদের মতামত কি? ব্রাজিল টিমে এই মুহূর্তে আপনারা কোন ফুটবলারটাকে বেস্ট ফুটবলার হিসেবে ধরে নিতেছেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।